বাংলাদেশ সেনাবাহিনীতে বিভাজন একেবারেই পরিষ্কার। সেখানে ভয়ঙ্কর ভাবে আমি আপনাদেরকে মানে অনেক কথা বলতে গিয়েও বলা অসম্ভব হয়ে যায়, কারণ যদি বলি তাহলে যারা কারাবন্দী আছে এই মুহূর্তে সেনাবাহিনীর অভ্যন্তরে তাদের উপরে নানান ধরনের টর্চার নেমে আসবে। আপনাকে শুধু একটা বলে রাখি যে সেনাবাহিনীর প্রায় আপনার 7 থেকে 8 জন অফিসারকে এই মুহূর্তে কারাবন্দী করে রাখা হয়েছে, নজরদারির মধ্যে রাখা হয়েছে। তাদেরকে একেবারে আইসোলেটেড করে তাদের আত্মীয় স্বজন সমস্ত কিছুকে এমন ভাবে তারা রাখা হয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো চার্জ জানা হয়নি, কিন্তু তাদেরকে একটি ভবনের ভিতরে অন্তরীণ করা হয়েছে। এই ছাড়া আমি এর আগেও আপনাকে আরেকটা তথ্য কিন্তু আমি দিয়েছিলাম, যেখানে একটা লিস্ট আমাদের সামনে এখন এসেছিল যে সেনাবাহিনীর কোন কোন অফিসারকে ওই মেম্বারদেরকে আপনার সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ওই লেভেলের অফিসার তাদের প্রত্যেকটার কথাই আমি কিন্তু একবার পাঠিয়েছিলাম যে কাদেরকে আপনার সরিয়ে দেবে তো, এবং তাদেরকে চাকরিচ্যুত করা হবে। এমনকি সেইটা 46 জন অফিসার একটা লিস্ট হয়েছে, পরবর্তীকালে সেখান থেকে 13 জনের একটা লিস্টও বের করা হচ্ছে। আমরা সেগুলো নিয়ে হয়তো সামনে কথা বলবো, কিন্তু আপনার এটাও একই সাথে জেনে রাখা ভালো এই তথ্যের সাথে যে এটা কয়েকদিন আগে হোটেল ওয়েস্টিনে আমেরিকার একজন প্যারা কমান্ডো আপনার রহস্যজনক ভাবে মারা যায়, এবং আমেরিকান এমবেসি সেই মারা যাওয়ার প্রেক্ষিতে সেই ভদ্রলোকের কোনো রকমের ময়নাতদন্ত, কোনো রকমের কোনো অফিসার কোনো কিছু না বলে ঘোষণা দেয় যে মৃতদেহ যাতে আমেরিকান এমবেসির কাছে হস্তান্তর করা হয়, এবং সেটা করা হয়েছে। বাংলাদেশে একজন আমেরিকার প্যারা কমান্ডো হোটেল ওয়েস্টিনে এত যন্ত্রপাতি নিয়ে কি করছিল, সে কিভাবে মারা গেল, এগুলো কিন্তু প্রত্যেকটা নিউজ পেপার কমপ্লিটলি এটার ব্ল্যাঙ্ক, মানে পুরোপুরি কমপ্লিটলি তারা ব্ল্যাক আউট, যেটাকে বলে ব্ল্যাক আউট হয়ে গেছে। এবং গত কালকের বা পরশু দিনের খবরে আমরা জানতে পেরেছি তারেক রহমান 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আসবেন। ফলে এই দুইটার একটা ক্লোজ কানেকশন নিয়ে আমার আসলে আমরা ভাবতে পারি যে তারেক রহমানকে ফেরানোর জন্য একটা আর্মির ভেতরে একটা গ্রুপ আপনাকে কেন করতে হবে। সেকেন্ড যে পয়েন্টটা যেটা আমার মাথাতে ঘুরপাক খাচ্ছে, যে সেনাবাহিনী প্রধানকে কি তাহলে সরকার নানানভাবে চেষ্টা করেছে সরানোর জন্য, এইটা করতে না পেরে সরকারের মধ্য দিয়েই কি বিআরএসএফ তৈরি হচ্ছে কিনা, অর্থাৎ ইউনূসই কি এই কামরুল হাসান যে পিএসওর কথা বলছে তার নেতৃত্বেই কি বিআরএসএফ করছে কিনা। যেহেতু ওয়াকারুজ্জামানকে তারা সরাতে ব্যর্থ হয়েছে, প্রেসিডেন্টকেও সরাতে তারা ব্যর্থ হয়েছে, তাহলে তারাই যেমন আমেরিকান আপনার পাকিস্তানি আর্মি কি করে, যে তারা নিজেরা যে কাজটা করতে পারে না সেটা আইএসআই কে দিয়ে করায়। তো একইভাবে ইউনূস যে কাজটা করতে পারছে না সেটাই কি সৈনিকদের মাধ্যমে এবং কিছু অফিসারদের মাধ্যমে একটা বিপ্লবী সৈনিক সংস্থা করে পেছন থেকে কলকাঠি লেগে করছে কিনা। কারণ এই ঘটনাটার পরে ইউনূস সরকার তো বলতে পারবে যে না, আমরা তো এটা জানি না, আমরা এটা উদ্ধার করেছি। তো আমার কাছে এই দুইটা জিনিসকে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। এবং আইএসআই এর অপারেটিং এর ব্যাপারে এখানে দেখবেন যেখানে লেখা আছে হাই। এখন প্রশ্ন হচ্ছে যে আইএসআই যেসব অফিসাররা ক্রমাগত বাংলাদেশে আসছে, আবার বাংলাদেশের অফিসাররা আইএসআই এর লোকজনদের সাথে দেখা করতে যাচ্ছে, আইএসআই এর অফিসাররা আপনার ভারতের সীমান্তবর্তী অঞ্চলে যাচ্ছে, তাদের অফিস স্থাপন করেছে বাংলাদেশের প্যারা কমান্ডো ভবনে, এই সবকিছু মিলে এমন কি অবস্থা বাংলাদেশের আর্মির হয়েছে কিনা যে আইএসআই এখন নির্ধারণ করছে যে বাংলাদেশের আর্মি কিভাবে চলবে এবং চলবে না। সো এই টেনশনটা যদি বিরাজ করে তাহলে কিন্তু আপনি একটা বিস্ফোরক কোনো ঘটনা দেখতে পারেন। এই সুপারিশ যেগুলো দিয়েছে লাস্টে আপনি যেগুলো বলছেন, এগুলোকে আসলে আমি খুব একটা কনসিডারেশন নিচ্ছি না। এটা তো খুবই স্বাভাবিক যে বিআরএসএফ এর অপারেশন আপনাকে বন্ধ করতে হবে, দ্রুত এদেরকে গ্রেফতার করতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারেক রহমানকে ফেরানোর জন্যই কি শুধুমাত্র এই বিপ্লবী দল গঠন করা হয়েছে, নাকি তারেক রহমানের কথা বলে তারেক রহমানের ঘাড়ে বন্দুক রেখে ইউনূসই আসলে এখানে কোন ধরনের একটা ঘটনা ঘটাতে চাইছে। এইটা কিন্তু একটা ভাবার বিষয়। ভারত বারবারই বলেছে, ভারতের সেনাপ্রধান বলেছে যে আমরা বাংলাদেশের সেনাপ্রধানের সাথে আমাদের যোগাযোগ ছিল, আমরা এটা মনিটর করেছি। এখন মানে এই আলাপটা করার একটা কিন্তু নেগেটিভ জায়গা আছে, সেটা হচ্ছে যে তাকে কিন্তু ভারতপন্থী, ভারতের সাথে যোগসাজশ করছে, এই ধরনের অপবাদও কিন্তু তাকে মাঝখানে একটু দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ফলে আমার কাছে যে জায়গাটা মনে হয় যে ওয়াকারুজ্জামানের অবস্থাটা যেটা হয়েছে, যে এই লোকটি, আমি আপনাকে এর আগেও বলেছি যে এসসিআইএ অপারেটর একজন মানুষ, আমেরিকা যা বলবে তিনি তা করবেন, তা শুনবেন, এই জিনিসটার ব্যাপারে আমি খুবই কনফার্ম একটা ব্যাপার। এখন এইরকম একটা ব্যাকিং যদি কোনো মানুষের থাকে, সেই মানুষটা আসলে
ভারতমুখী কোনো চিন্তা করবেন কিনা বা পাকিস্তানের ব্যাপারেও তার সিদ্ধান্ত কি হবে সেটা বলাটা খুবই মুশকিল। যেখানে আমি নিশ্চিত তিনি অত্যন্ত সিআইএ গাইডেড একজন ব্যক্তি, এবং আমার জন্য এটা বলাও কষ্টের এবং লজ্জার যে বাংলাদেশের এই সার্বভৌমত্ব প্রশ্ন চলে আসে যে সেনাবাহিনীর একজন প্রধান তিনি এত বড় ঘটনাতে কোনো ব্যবস্থা নিতে পারছেন না, তাকে বরঞ্চ বাংলাদেশে পরিষ্কারভাবে মনে করা হয় যে তিনি অত্যন্ত আমেরিকাপন্থী। এখন বাংলাদেশের সেনা প্রধান কেন বা আপনার আমেরিকাপন্থী হবে বা পাকিস্তানপন্থী হবে, ভারতপন্থী হবে, মায়ানমারপন্থী হবে, মানে কোনো পন্থী ছাড়া তিনি শুধু সেনাবাহিনী পন্থী বা বাংলাদেশ সেনাবাহিনী পন্থী কেন হতে পারলেন না? এই পুরো ঘটনাটা তিনি কেন আপনার আপনার তিনি এটাকে সলভ করতে পারলেন না? তিনি কেন 5ই আগস্টের তার হাতের উপর দিয়ে উঠলো, তার সৈন্যকে তিনি নিয়ন্ত্রণ করতে পারলেন না? অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের সামনে আসবে। তবে একটা জিনিস আপনাকে আমি পরিষ্কার বলে রাখি যে আপনি জানেন যে সেনাবাহিনীর অনেক অফিসারের ব্যাপারে কথা উঠেছে যে 5ই আগস্টের আগে তারা হত্যা করেছে, তারা এটাতে জড়িত ছিল, এগুলা বলে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য অনেক রকমের চেষ্টা করা হচ্ছে। তো ওয়াকারুজ্জামানের তো এটা বোঝা উচিত যে ওয়াকারুজ্জামানকে এখন কিছুই ইউনুস কিছু করতে পারছে না, বিকজ আর্মির সেনা প্রধান, এবং আর্মি যদি বেঁকে বসে তাহলে তার বিপদ আছে, ক্ষমতা তার শেষ হয়ে যেতে পারে। তাহলে আপনি কি এই ব্যাপারটা বুঝতে পারছেন না যে একটু সুযোগ পেলে, সিম্পল একটু সুযোগ পেলে, অর্থাৎ ওয়াকারুজ্জামানকে যদি কোনোভাবে এখান থেকে নিয়ে আসা যায়, বাগে পাওয়া যায়, তাহলে সবার আগে বিচারটা তার হবে? এটা কি ওয়াকারুজ্জামান বুঝতে পারছে না? মানে আমার কাছে তো এটি একটা বিষয়ের ব্যাপার ইন্দিরাজি, সেটা হচ্ছে যে এই তথ্যগুলো তো হাওয়ায় ভেসে আসে না, আর এই তথ্যগুলো তো আমি বসে বসে বাসাতে বানাইনি। মানে এটা কেউ যদি মনে করে তাহলে সে মনে করে শান্তি পেতে পারে। এই তথ্যগুলো তো আসলে বাংলাদেশ সেনাবাহিনীর বা বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা আছে সেখান থেকেই পাওয়া, এবং এটা তো অথেন্টিক খবর। আমার সোর্স গুলো তো আর আমার সাথে আর রসিকতা করছে না। তো আলটিমেটলি ঘটনাটা যেটা হচ্ছে যে এই ঘটনার প্রেক্ষিত বা এই ঘটনা যে ঘটছে এটা ওয়াকারুজ্জামানের তো অজানা নয়। তো তিনি এইটার ব্যাপারে ভেতরে কি করছেন, তিনি যারা তাকে গালি দিচ্ছে তাদেরকে বলছে যে এরা ছোট বাচ্চা, এরা কিছু বুঝতে পারছে না, এরা বড় হলে বুঝবে। যার বয়স 35-40 গালিগালাজ করছে তারা আর কত বড় হবে? ওই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আছে যে আমি আর কত বড় হব বাবা ঠাকুর, আমার মাথা সেই আকাশ স্পর্শ করলে তারপরে তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে। ব্যাপারটা ওরকম যে আমি ওই 3 প্রহরের বিলটা মানে দেখবো কবে? হ্যাঁ, 30 বছর ধরে তো অপেক্ষা করছি। ওই সুনীলের কবিতার মতো হয়ে গেছে ব্যাপারটা। সুতরাং ওয়াকারের ভবিষ্যৎটা আমি এর আগেও বলেছি যে তাকে হত্যার জন্য, তাকে সেখান থেকে সরানোর জন্য, গ্রেফতারের জন্য, আমি ঠিক জানি না এই মানুষটা আইদার প্রচন্ড বুদ্ধিমান আর আদারওয়াইজ একেবারে বিপরীত একটা আস্ত বোকা, কিংবা তিনি পরিস্থিতি বুঝতে পারছেন না, দুইটার একটা। কারণ আমি আর এর বাইরে আমার জন্য ভাবাটা খুবই কঠিন যে বাংলাদেশের যেই সিচুয়েশনটা বর্তমানে চলছে, ইনক্লুডিং তাকে হত্যা করবার সিচুয়েশন সহ, এই অবস্থাতে তিনি এভাবে মোমের মূর্তির মতো বসে আছেন আর তিনি ভাষণ দিয়ে বেড়াচ্ছেন বা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে তারেক রহমানকে কিন্তু তার একটা মামলা ঝুলেছিল 21 আগস্টের গ্রেনেড হামলা মামলা, যেটাতে তাকে আপনার খালাস দেওয়া হয়েছে। এবং তারেক রহমানের যে খুবই ক্লোজ একজন রাজনৈতিক কর্মী ডক্টর জাহিদ, সম্ভবত আমি ভুল না করে থাকলে ড্যাবের তিনি মনে হয় সভাপতি বা প্রেসিডেন্ট বা প্রধান, তিনি বলেছেন যে তারেক রহমান আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বাংলাদেশে ফিরবে। এখন এই জিনিসটা একটা দেখার বিষয়, যদি তারেক রহমান 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বাংলাদেশে ফেরে বা তার যদি কোনো ধরনের এখানে প্রবলেম না থাকে, তার সমস্ত মামলা যদি সরিয়ে নেওয়া হয়, কখনো তাকে খালাস, কখনো তাকে অব্যাহতি দেওয়া, তাহলে গত 1 বছর ধরে অর্থাৎ 5ই আগস্টের পরে তারেক রহমান যে লন্ডনে অবস্থান করছে, যুক্তরাজ্যে অবস্থান করছে, সেটার কারণটা এখনো খুবই সন্দেহজনক এবং খুবই ডুবিয়াস যে কেন তিনি অবস্থান করছেন যদি সবকিছু অনুকূলে হয়। এখানে একটা ব্যাপার খুবই পরিষ্কারভাবে কথিত আছে, এবং আমি এই আস্তাক বাংলার অনুষ্ঠানেই একটা পর্বে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে আমার কাছে স্ট্রং ইন্টেল আছে। স্ট্রং ইন্টেল আমি আবার বলছি, 6 থেকে 7 সপ্তাহ আগে একজন 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 ভদ্রলোক, তিনি আমেরিকান, যেই দুজন খুবই গুরুত্বপূর্ণ এই 5ই আগস্টের পেছনে, এই মেট্রিকুলার ডিজাইনের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ম্যাথিউ বে। তিনি এই মুহূর্তে ম্যাথিউ বে খুব সম্ভবত তাকে ট্রান্সফার করে তিনি ইন্দোনেশিয়া কিংবা আফগানিস্তানে মনে হয় তাকে ট্রান্সফার করা হয়েছে। সিআইএ এর কাভার এজেন্ট ছিল ম্যাথিউ বে। ম্যাথিউ বের বরাত দিয়ে আমি একটা তথ্য জানি যে ম্যাথিউ বে পরিষ্কারভাবে বলেছে যে বিএনপি রাজনীতি করতে পারে, ইলেকশনে আসতে পারে, কিন্তু তারেক রহমানের ব্যাপারে তার একটা ভয়ঙ্কর রকমের অনীহা আমেরিকা দেখিয়েছে। ফলে এই যে আমেরিকা অনীহা দেখানো,
এই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু একটা ব্যাপার হয় যে তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো না কোনো ভাবে একটা এমবার্গো কোনোখান থেকে আছে।